আমি বন্ধুত্বে বিশ্বাস করি না। আচ্ছা, আমার কোনো বন্ধু চলচ্চিত্রে নাই। সুচিত্রা সেন আমার সবচেয়ে প্রিয়, আর ওদিকে হচ্ছে সোফিয়া লোরেন। ভালোবাসার মানুষগুলো যখন হারিয়ে যায়, যখন থাকে না, তখন বলতে গেলে মানে বলতে পারি না। আমার মা আমাকে শিখিয়ে এমন ভাবে আমাকে তৈরি করে দিয়েছে ছোটবেলা থেকে, আমি আজও পর্যন্ত সেগুলো নিয়েই জীবন চলছি। প্রথমে আমি একটু জানতে চাই যে লম্বা ক্যারিয়ার নিয়ে কতটা সন্তুষ্ট বা কোনো অতৃপ্তি আছে কিনা আপনার? শিল্পীর তো সবসময় অতৃপ্ত থাকেই, শিল্পী অতৃপ্তই, আর আমি একটু বেশি। মানে যখন কোনো শুটিং করতাম, শর্ট দিতাম, তখন দিয়ে এসে শুধু চিন্তায় মগ্ন হয়ে যেতাম, ইস এরকম কেন করলাম, আর একটু এই জায়গাটা তো এরকম করতে পারতাম, এরকম করতে পারতাম। এই জিনিসটা কিন্তু শিল্পী, এবং শিল্পী কখনোই কিন্তু পূর্ণতা মানে শর্ট দিয়ে কেউ বলবে না যে আমি একটা দারুণ শর্ট দিয়েছি, মানে আমি মনে করি মানে শতভাগ স্যাটিসফাইড হয় না। হ্যাঁ, স্যাটিসফাইড হয় না। অভিনয় করে কখনো যে আমি এই ছবিতে বেস্ট অভিনয় করেছি, এইটা আমি বেস্ট শর্ট দিয়েছি, এরকম কোনো ব্যাপার নাই। না, আরো ভালো চরিত্র, আরো ভালো ছবি আর আপনি। আমি একটু খুঁতখুঁতে বেশি। সেটা আজকে কাজ করতে গিয়ে দেখলাম যে আপনি কতটা পারফেকশনিস্ট, মানে প্রত্যেকটা জিনিস আপনার খুবই মানে এই সময় এসেও একেবারে নজরে রাখতে হয়, এবং নিজের মন মতো না হলে আপনি আসলে করতে চান না, সেটা যতই টাইম লাগুক এবং শ্রম হোক। যাই হোক, এটা হয়তো এক একটা মানুষের এক একটা নেচার, বৈশিষ্ট্য। একটা অভ্যাস, বৈশিষ্ট্য, জি। যে মানুষ এক একজন এক এক ধরনের হয়, এক এক রকম চিন্তা ভাবনা হয়। তো আমার এরকমই একটা খুঁতখুঁতে মন। শুধু অভিনয় না, অভিনয় ব্যাপারে বেশি, আর অন্যান্য কাজে ব্যক্তি জীবনেও সাংসারিক তাই। ব্যক্তিগত জীবনও মানে আমি খুব খুঁতখুঁতে, মানে খুব পারফেক্ট করার চেষ্টা করি, মানে সুন্দর না হলে আমার ভালো লাগে না। আচ্ছা, তারপরেও তো অনেক ছবি দর্শক পছন্দ করেছে, সুপার ডুপার হিট হয়েছে। হ্যাঁ। সেই সব ছবি থেকে আমি যদি কয়েকটা ছবির নাম বলতে বলি যেটা আপনার সবচেয়ে প্রাণের কাছের। আমার ছবির মধ্যে আমার ভালো ছবি আমি প্রথমেই বলবো জীবন থেকে নেওয়া, মনের মতো বউ, নয়নতারা, অশ্রু দিয়ে লেখা, জুলেখা, তারপর আনোয়ারা, অনেক অনেক কত ছবি। এবং যে ছবিগুলোর নাম আপনি বললেন, আমি খেয়াল করে দেখলাম যে অনেক নারী প্রধান ছবি, মানে নারীকে কেন্দ্র করে ছবি, যেটা যে চরিত্রে আপনি অভিনয় করেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং আপনি কি না, শুরু থেকে আরো এটা আছে, বেছে নিয়েছেন যে আমার অনেক ছবি চরিত্র আছে। বেছে কাজ করেছেন না, যে হ্যাঁ। কতটা ইম্পর্টেন্ট আপনার রোলটা? না, সেটা তো অবশ্যই। আমি ছবি করার আগে আমি গল্প শুনি, আমার চরিত্রটা কেমন, এবং সবচেয়ে আগে আমি দেখি যে কি ড্রেস আমাকে আপনারা পরাবেন। আচ্ছা আচ্ছা। আমি ড্রেসটা আগে, সবচেয়ে আগে আমি দেখি যে আমাকে এমন কোনো ড্রেসের কথা বলবে যেটা আমার জন্য প্রযোজ্য নয়, আমি পছন্দ করি না। না, তো সেই জন্য আমি অনেক ছবি এরকম হয়েছে ঘটনা অতীতে, যে আমি ড্রেস অন্যরকম, আমি বলেছি না আমি করতে অন্যরকম বলতে কিরকম? মানে আপনাকে আমরা মানে খোলামেলা শাড়ি, স্লিভলেস ব্লাউজ না, পরতে ওটা না, দেখেছি, ওটাতে sleeveless অসুবিধা নাই। ব্লাউজটা আমি বলবো না, হ্যাঁ। ওটা ঠিক আছে, একটা সময় উপযোগী, এক এক রকম এক এক সময় ফ্যাশন আসে, সেটা ঠিক আছে। কিন্তু মানে মনে করেন আমি একটা ছবির কথা বলবো, আমি ঠিক নামটা বলবো না, মানে একজন পরিচালক আমার বাসায় প্রথম জীবনে, আমার চলচ্চিত্র জীবন শুরুর পরপরই, প্রথম ছবি করার পরে, তো পরিচালক, নামকরা পরিচালক আমার বাসায় আসলেন, আমাকে একটা ছবির অফার দিলেন। আমি তখন জিজ্ঞেস করলাম যে এই ছবিতে ড্রেসটা কি হবে, তখন উনি বললেন যে এটা পাতা দিয়ে ড্রেস হবে, মানে পাতা দিয়ে ড্রেস পরতে হবে। যে সরি, আমি এটা তো করতে পারবো না। তখন উনি তো একদম হতবাক, বলে যে আমি এখন, আমার দুদিন পরে শুটিং, আমি এখন কোথায় নায়িকা পাবো, কি করব, এরকম খুব চিন্তা করলো। কিন্তু আমি বললাম যে আমি অত্যন্ত দুঃখিত যে আমি এটা করতে পারছি না, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ড্রেসের ব্যাপারে খুব সচেতন। চিন্তা ভাবনা করি বা সচেতন। হ্যাঁ, আমি যদি জানতে চাই যে আপনার ছবির পরিচালকদের মধ্যে সবচেয়ে প্রিয় পরিচালক কারা ছিল, কয়েকজনের নাম একটু বলতে বলবো। না দেখেন, আমি না, এরকম বলা যাবে না, আমার সব পরিচালকই ভালো, যে যেটা পরিচালনা করেছে সেগুলা সবাই সবার জন্য ভালো। তবে দর্শকরা বলেন যেমন আছে, অনেক ছবি আছে, যেমন নজরুল ইসলামের না, জহিরান তো আছেনই, ডেফিনেটলি। জহিরান, সেটা তো বলার অপেক্ষা অপেক্ষা করে না। তারপরে মনে করেন একজন ছিলেন নজরুল ইসলাম, উনি পিয়াসা ছবিটা করেছিলেন, দারুণ ডাইরেক্টর।
তারপরে অশ্রু দিয়ে লেখা, কামাল আহমেদ বোধহয় অশ্রু দিয়ে লেখা, নারায়ণ ঘোষমিতার কাজ নারায়ণ করেছিলেন ঘোষমিতা। ভালো। এবং আপনি সুভাষ দত্তর কথা তো বলেইছেন হ্যাঁ, যে সুভাষ দারুণ। দত্ত তো আছেই, উনি তো অনেক। Definitely. আমি আরেকটা ছবিও করেছিলাম, আয়না। হ্যাঁ, ওনার। right, ওনার। আয়না অবশিষ্ট দুটো ছবি ছিল, একটাতে সুজাতা নায়িকা ছিল, অবশিষ্টে আমি ছিলাম আয়না, আমি আর আজিম। সেই বিখ্যাত গান, যার ছায়া পড়েছে মনেরও আয়নাতে, সে কি ফেরদৌসী তুমি রহমানের না, গাওয়া। ওগো তুমি না, আমার খুব প্রিয় গান। এই যে বলতে বলতে সঙ্গীত শিল্পীদের কথা চলে এলো, অনেকের কণ্ঠে লিপসিং করেছেন মানে পর্দায়, কার কণ্ঠ শুনলে মনে হতো যে আমার ইমেজের সাথে একেবারে খুব মানিয়ে যাচ্ছে? ওটা আমাকে, আমি বলতে শুনেছি, আমার কথা নয়। জি। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই বলতেন যে আমার সাথে নাকি 1 নম্বর আঞ্জুমান আরা, আচ্ছা। ওনার সাথে, এবং তারপরে হলো মানে ওনার সাথে খুব বেশি গলার মিলতো। কণ্ঠস্বর আরেকজন? মিলতো। আরেকটা ফেরদৌসী রহমান। এই যে। আর ফেরদৌসী আপাকে তো আমি ভীষণ ভাবে সম্মান করি। আমি কাকে থেকে কার কথা বলবো, তখনকার সময়ে ইন্দা যারা আছে বা সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সবাই আমাদের দেশের শিল্পীরা, গায়িকারা, সমস্ত সবাই খুব, এরা কিন্তু দারুণ, মানে এদের প্রতিভা একদম এদের সাংঘাতিক, আমি না বলে পারবো না। একদম। এরা সুযোগ পেলে মানে কি করতে না পারে একদম। আর কি করতে পারে সেটা বলা খুব মুশকিল। এবার একটু জানতে চাই যে অনেক নায়কের সঙ্গে তো জুটি বেঁধে কাজ করা হয়েছে, আপনার প্রিয় সহশিল্পী কারা? কো আর্টিস্ট আমি বলবো সবাই আমার খুব পছন্দের শিল্পী। আমি কাকে থুয়ে কার কথা বলবো? আনোয়ার হোসেন, গোলাপ মোস্তফা ভাই, তারপরে বুলবুল আহমেদ, তারপরে রাজ্জাক, বহু, মানে আমি যাদের সাথে কাজ করেছি, আমি কারণ নাম আমি বলতে পারবো না যে এদের আমার ভালো লাগে না বা এদের সাথে কাজ করে। কো আর্টিস্ট আমি বলবো আমি যাদের সাথে কাজ করেছি সবাই আমার পছন্দের কো আর্টিস্ট। সবাই আপনাকে সম্মান দিয়ে শুধু কাজটা সম্মান করেছেন? না, কাজ করে আনন্দ পেতাম, ভালো লাগতো, মজা লাগতো। এমন কোন একটু- কো আর্টিস্টের নাম বলবেন যার কাছ থেকে মনে হতো যে অভিনয় শেখা যায়, যে শর্ট দেখে মনে হতো যে এই সব মানে কি ভালো শোনেন, অভিনয় করেন? উপদেশ যেমন গোলাম মোস্তফা ভাই খুব ভালো, উনি তো খুব মানে অনেক অন্যরকম ভালো আর্টিস্ট এবং একসময় প্রাজ্ঞ উনি, মানুষ, হ্যাঁ। অভিজ্ঞ শিক্ষিত উনি। ফরিদা আহমদও কিন্তু ভালো, আমি কাজ করেছি। তো উনি যেমন খুব অন্যরকম উনি। আর রাজ্জাক সাহেবের আপনি তো কাজ একসাথে করতে করতেই যার যার জায়গা থেকে রাজ্জাক রাজ্জাক তো অবশ্যই ভালো কো আর্টিস্ট, যখন তখন তো তাদের মধ্যে একটা সমঝোতা নিয়ে হ্যাঁ, কাজ করতে বন্ধুত্ব, হয়। হ্যাঁ, হ্যাঁ। আমি বন্ধুত্বে বিশ্বাস করি না। আচ্ছা। আমার কোনো বন্ধু চলচ্চিত্রে নাই, ও কোথাও আমার কোনো বন্ধু নেই, আমি একাকী। আমার বন্ধু যদি বলেন তাহলে ছিল সে আমার স্বামী জহির জহির রায়হান, রায়হান। একদম। আমার অন্য কোনো, অনেকেই বলে আমার বন্ধু, আমার কোনো বন্ধুত্বে আমি বিশ্বাস করি না। আমার সবাইকে ভালো লাগে না। বন্ধু বলতে যেটা বোঝায় সেই জিনিসটা সবার মধ্যে থাকে না। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে যেখানে কম্পিটিশন, কম্পিটিশন, ওই যে কম্পিটিশনের কথা বলছিলাম না, কথা হলো দেখেন, আমি জীবনে প্রথম চলচ্চিত্রে এসে আমি জহিরান আমাকে ভালোবেসেছে, আমি জহিরানকে ভালোবেসেছি। সে আমার বন্ধু, সে আমার স্বামী, সে আমার সুখ দুঃখের সাথী, সবকিছুই সে। এবং তার জন্য অপেক্ষা এখনো। অপেক্ষা এখন আর তো করা যাবে না, কারণ হচ্ছে যে একটা সময়সীমা আছে। মানে আমি যতটুকু জানি বোধহয় 7 বছর না কয় বছর হয়ে গেলে একটা ব্যক্তির যদি কোনো ঠিকানা খুঁজে না পাওয়া যায়, তিনি কিভাবে আছেন, মারা গেছেন না বেঁচে আছেন, সেটা বোধহয় খুব সম্ভবত ওই 7-8 বছর। সেটা পার হয়ে গেলে অটোমেটিক্যালি আইনগতভাবে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এটা কিন্তু আইনের কথা। আচ্ছা আচ্ছা। আর জহিরানকে তো পাবার কোনো আশাই নেই, কারণ তাকে যেভাবে মিথ্যা কথা বলে, তাকে যেভাবে ট্র্যাপ করে, তাকে যে বাসার থেকে নিচে, এটা আমি পার্সোনালি, আমি তার স্ত্রী, আমি জানি, একসঙ্গে থাকতাম। মানে একদিনে কিন্তু এটা হয়নি, অনেক দিন ধরে বিভিন্নভাবে। যাই হোক, এটা কার কি জন্য করেছে, কেন করেছে সেটা আমি জানি না। তাকে অনেক বলছে অমুক জায়গায় এই আছে, অমুক জায়গায় শহীদুল্লাহ কায়সা আছে, অন্যান্য বুদ্ধিজীবীদের আটকে রাখছে, আর উনি তো জানেন সব মানুষকে ভালোবাসে। যাই হোক, এটা আর বলে কোনো লাভ নাই। এখন কেন, কে কি, এটা বলা, আমি আজও পর্যন্ত তার সঠিক মানে আমি বলতে পারি না। মানে আপনারাও যেভাবে জানেন,
দেশবাসী হ্যাঁ। যেভাবে জানে আমিও সেইভাবে জানি। সবসময় তো নায়িকাদের মধ্যে কম্পিটিশন ছিল, এখনো আছে, ইঁদুর দৌড় বলি আমরা, যে কে রেসে ফার্স্ট হচ্ছেন। আপনি ফার্স্ট ছিলেন, পরবর্তীতে যখন কাজ অফ করেছেন আরেকজন হয়েছে। তো ওরকম বলতে গেলে কয়েকজন নায়িকার নাম শুনতে চাই যাদের কাজ আপনার পছন্দ বা কম্পিটিশন মনে করতেন তাদের। না, এটা আমি বাংলাদেশের ছবি আমি দেখি না খুব একটা। আমি ছবি দেখা, আমার টেলিভিশন দেখা বা ছবি দেখার খুব একটা মানে আমি এটা আমি দেখি না, কেন আচ্ছা, কোনো আচ্ছা। জিনিস না, আমার নিজের ছবি আমার দেখা হয় না। আমি অনেক ছবি আছে যেগুলো আমি নিজেই দেখিনি, ও। আমি বলতে পারবো না, এরকম আছে। তো সেই জন্য আমি সেটা বলতে পারবো না। তবে বাইরে হলিউড বলিউডে সবচেয়ে প্রিয় অভিনেত্রী কে আপনার? ওরে বাবা, সেই কথা বললেই তো এখন সুচিত্রা সেন Oh God. আমার সবচেয়ে প্রিয়, আর ওদিকে হচ্ছে সোফিয়া লোরেন। এই দুইজনের পাগল আমি, পাগল আর পাগল। হিন্দি সিনেমা? হ্যাঁ, আর হিন্দিতে? হিন্দিতে অনেকেই আছে, পুরানো দিনের শিল্পী, তনুজা, তারপরে ওয়াহিদুর রহমান, তারপরে মধুবালা। মমতাজ, মধুবালা। মধুবালা, হ্যাঁ, ওসব ছবি গান টান একটু মীনা কুমারী, দেখেছি, হ্যাঁ। মীনা কুমারী, সে তো বটে, ওরা তো মানে ওগুলোর তো তুলনাই নাই, ওগুলো তো আর কেন তুলনাই। বলছি, কারণ আমরা দেখতাম যে, ওগুলো তো ছবি আমার খুব দেখা হয়নি, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি ভাবছিলাম যে আপনার সাথে দেখা হলে এটা আমি প্রশ্ন করবই। সেটা হচ্ছে যে ওই 60s এর বলিউডের নায়িকাদের যে বড় করে চোখ আঁকা এবং বড় করে চুল ফ্লাপি করে বাঁধা, ওটা আপনাদেরও ছিল? আচ্ছা ওটা কি শুনেন না, কিভাবে আমি এসেছিল? একটা কথা বলি, আমি কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, তখন তো ইন্ডিয়ান এই যে এখন যেমন ইন্টারনেট ভিডিও, চলে এসেছে, ছবি, right. বিজ্ঞাপন দেখে দেখে সবাই নকল করে ওইভাবে চোখ আঁকে, কাপড় Dress up চোপড় করে, পরে, হ্যাঁ। মেকআপ করে, গেট আপ করে, একদম আপনি এটা খোঁজ নিয়ে দেখছেন, তখন কিন্তু এগুলো দেখাই আমাদের সম্ভব হয়নি। ও। ওগুলো কখনো কোনোদিন দেখি নাই যে কিভাবে চুল আসায়, কিভাবে চোখ। আমি কিন্তু আমার মতো করে, আমার নিজস্বতায় আমার মেকআপ ম্যান করে দিত, বাদ বাকি আমার কখনো মনে হতো যে আচ্ছা এরকম করলে কেমন হয়, দেখি না একটু করে, আমি নিজেই করতাম। মেকআপটা করে দিত ফুল ফেসের, চোখটা বলতো যে ম্যাডাম আপনি চোখটা নিজে আঁকেন, ভুরুটা আঁকেন, ঠোঁটটা আঁকেন, এগুলো নিজে ওকে, ওকে। তো আমি নিজের মতো করে আমি দেখতাম যে আমার কাছে যেটা মনে হতো ভালো লাগতাম সেটাই করতাম। তখনকার মানে আভিজাত্য বলি, স্মার্টনেস ওই রকম সাজ পোশাকে ছিল যেটা আপনার ছবির মধ্যে হ্যাঁ, প্রকাশ হতে পেয়েছে পারে, আসলে। হতে পারে। এবং এটা সত্যি কথা যে আমার গয়না, আমার কাপড় চোপড় পরা দেখে আমার শাড়ি বা ব্লাউজ অনেকেই কিন্তু তখন আমি শুনেছি, আমার কানে এসছে, বলতো যে আপনার ইয়েগুলো খুব ভালো, আমরা খুব পছন্দ করি, আপনার ব্লাউজ, আপনার কাপড়, আপনার গয়না স্টুডেন্টরা অনুসরণ করতো বিশ্ববিদ্যালয়ের। আর আমার আর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমি গোল্ড খুব পছন্দ করতাম না। তো আমার খুব পছন্দ ছিল খালি ইমিটেশনের জিনিস কেনা। আচ্ছা। মানে আমি মনে হয় হাজার হাজার লক্ষ টাকা লক্ষই বলবো, যে এক একটা ইমিটেশনের মানে দামিগুলা অনেক দাম, তো সেগুলা আমি খালি কিনতাম, শুধুই কিনতাম, এখনো আমার কাছে অনেক আছে। তো ওগুলো আমার পড়তে হতো। সোনা তখন আমি জানি ওই সময় গোল্ডের ইয়ে ছিল খুবই কম দাম ছিল। 100 টাকা করে বোধহয়, আমার খুঁজলেও গয়না পাবেন না, যাও দু একটা ছিল তাও ভাই বোনদের বিয়েতে সব দিয়ে দিয়েছি। ও। আমার কাছে এখন কিছুই অবশিষ্ট তবে নাই। অনেক পুরানো পুরানো শাড়ি আছে আমি শুনেছি আপনার। আমি শাড়ি, বাবা আমার শাড়ি তো 4-5টা আলমারি শুধু হ্যাঙ্গারে ঝুলানো থাকতো। মানুষ আসলে সবাই, আমার ছেলে মেয়েরা অনেক সময় দেখাতো যে আমার শাড়ি দেখো এরকম। তো আমি করলাম কি, পরে চিন্তা করলাম এগুলো তো আমি পরে যেতে পারবো না, এত শাড়ি। তা আমি পরে ওগুলো সব শাড়ি যেগুলো একটু হয়তো অনেক সময় একটু শেড কালার একটু ফেড হয়ে গেছে বা যাই হোক, আমি যেগুলো পরবো না সেই শাড়িগুলো আমি চালের বস্তার মধ্যে ভর্তি করে আমার দেশের বাড়ি আর বাইরে, মানে যারা গরিব বা যারা এরকম শাড়ি কিনতে পারে না বা পছন্দ করে আমার শাড়ি, আমি সমস্ত বস্তা ভরে ভরে, আমার ছেলে মেয়ে সবাই আত্মীয় স্বজন দেখে তো মেয়ে কী করে, এত সুন্দর সুন্দর শাড়ি কি বলবো। এখন মনে হয় যে আরে ওই শাড়িটা কেন রাখলাম না, ওটা কেন রাখলাম না, রাখলে দেখাতাম এখন যে আমি কি শাড়ি পরেছি, এই সব মনে হয়। এগুলো কিন্তু এখনো আমার প্রচুর শাড়ি আছে। আমি এই রিসেন্টলি একটা শাড়ি বের করলাম 79-এ। ও গড। আমার ইমিডিয়েট ছোট ভাই ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো অস্ট্রেলিয়াতে থাকে, ওর বিয়েতে আমরা ইন্ডিয়াতে যেয়ে শাড়ি কিনতে গেছিলাম। তো তখন আমি আবার একটু সুতি শাড়ি টাড়ি বেশি পছন্দ করতাম, তা আমি অনেক সুতি শাড়ি কিনলাম। তো যাই হোক,
অনেক 2-4টা হয়তো আছে, তার মধ্যে এই গেল বৈশাখে, পয়লা বৈশাখে একটা শাড়ি পরে ফুল মাথায় দিয়ে কাউকে কিছু বলি না, সবাই ছেলে মেয়েরা এইখানে দাওয়াত, ওখানে পার্টি, এখানে ওই খাওয়া দাওয়া, আমি কাউকে কিছু না বলে ড্রাইভারকে নিয়ে কাপড় পরে সেজে গুজে বাস আমি চলে গেছি একেবারে আমার যেখানে যাওয়ার সেখানে। কোথায়? পূর্বাচল ওই যে অনেক দূরে, ওইদিকে ওই যে ফুল টুল বাগান, ফুল আচ্ছা, বিক্রি আচ্ছা, হয় আচ্ছা। পূর্বাচলে, ওই দিক দিয়ে যত দূর যাওয়া যায়, যে ওখানে বসে তারপরে ছবি তুললাম। তারপরে আবার ভালো একটা যে সব গেছি, আপা আসেন আসেন রেস্টুরেন্টে। তো আমি বলতেছি, ভাবছি না নামবো না। তারপরে আমার সঙ্গে একটা ছেলে ছিল, ওই একটা ছেলে, ও বলতেছে আসেন আসেন, আমারে বলতেছে আন্টি জায়গাটা ভালো, আপনার ভালো লাগবে, আসেন। আমি তো জানি আপনি কি পছন্দ করেন। যাই হোক, নামলাম সবার অনুরোধে, নেমে বসলাম, খেলাম এত মজার খাবার, রুমালি রুটি আর সেই মাংস ভুনা আর অনেক কিছু, মানে আর সেই ছেলে তো ওইগুলো দেখে, আমারে দেখে চিনে, সে কি করবে কি না করবে, কি খাওয়াবে না না খাওয়াবে, মানে পাগলের মতো ছুটতেছে। আমি খুব এনজয় করছি। এটাই তো সেদিন। শিল্পীর আসলে ওখানে সবচেয়ে বড় খুব enjoy করছি। সার্থকতা। আমি একা, আমার সঙ্গে আমি কাউকে নিই না। আমি ভাবছি কেউ থাকলেই ওই কথা বলবে, ওই ওখানে না ওখানে, এইটা না ওইটা, আমি আমার নিজের মতো চলবো ব্যাস। এই যে একটা বোহেমিয়ান পনা আপনার মধ্যে আছে, এটা আসলে খুবই ইন্সপায়ারিং, মানে আমাদেরকে খুব ইন্সপায়ার করে যে এখনো আপনি এত মানে কি বলবো যে অ্যাডভেঞ্চারাস। এবার একটু জানতে চাই যে আপনার সময়ে বা পরবর্তীতে এমন কোন অভিনয় শিল্পী, নারী অভিনেত্রীকে দেখেছেন যার পর্দার চরিত্র দেখে মনে হচ্ছে ইস, এই চরিত্রটা আমি করতে পারতাম বা আমি আরো বেটার করতাম? আর বলতে হবে না ভাই, আমি বুঝে গেছি। আমি তো জানেন, বললাম সুচিত্রা সেন, দ্বীপ জেলে যায়, তারপরে শিল্পী, 7 পাকে বাঁধা, কতগুলো ছবি আছে যেগুলার মধ্যে তার অভিনয় মানে অপূর্ব। তারপরে সোফিয়া লরেনের সানফ্লাওয়ার, 2 ওমেন আমার খুব পছন্দের, খুবই পছন্দের, আমার মনের মধ্যে আজও গেঁথে আছে। মনে হয় যে এই ধরনের চরিত্র পেলে আপনি করতেন। এই ধরনের চরিত্র আমার মাঝে মাঝে মনে হচ্ছে, আমাদের দেশে যদি পরিচালকরা এরকম গল্প নিয়ে এরকম চরিত্র তৈরি করতো, আহারে আমি অভিনয় করতাম। কিন্তু সেটা তো আর এখানে হলো না, সেটার হয়নি। আশা চিন্তা অপূর্ণই রয়ে গেছে। তবে অপূর্ণতা থাকে মানুষের জীবনে। হ্যাঁ, ওই যে বললেন শিল্পী তো আসলে শিল্পী তৃপ্ত জীবন হয় না। সবসময় অপূর্ণতা। মানে আপনার কাছে এটা অপূর্ণ, আবার পূর্ণতা অনেকে আসে মনে না। করে যে আপনার মতো ছবি যদি করতে পারতো, সেটা অনেক নারীরা, না, অনেক সেটা হয়তো চাবে নায়িকা না, হয়তো তারা মনে করে। হয়তো তাদের মতো করেই করবে, তারা আর আমার মতো করে করবে না। অভিনয় ক্যারিয়ারে আপনাকে সবচেয়ে বেশি কে অনুপ্রেরণা জুগিয়েছে? ও মাই গড, এটা আমার একমাত্র, আমাকে অনুপ্রাণিত করেছে, আমাকে আমার জীবনে যা কিছু করে দিয়েছেন আমার মা। আমার মা, আজকে আমি যা কিছু জানি, যা কিছু করছি, যা কিছু শিখেছি, সম্পূর্ণ আমার মা আমাকে শিখিয়ে এমনভাবে আমাকে তৈরি করে দিয়েছে ছোটবেলা থেকে। আমি আজও পর্যন্ত সেগুলো নিয়েই জীবন চলছি, পথ চলছি। আমি শুনেছি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনার যে বায়োপিক হওয়ার কথা ছিল, ওনার জীবনী নিয়ে সিনেমা, সেই ছবির জন্য নাকি আপনাকে সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন। এই ব্যাপারে কি বলবেন আজকে? এই ব্যাপারে আমি একটা কথাই বলবো, যে পরিচালক চাষী নজরুল ইসলাম সাহেব, উনি তো রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন এবং খুব মানে আমাদের পরিচালক সমিতি ছিল। তো উনি আমাকে, এবং অনেক জায়গায় উনি বলেছেন যে কোনোদিন যদি ম্যাডামের উপরে, ম্যাডামকে নিয়ে ছবি তৈরি হয়, তাহলে একমাত্র সুচন্দা ম্যাডামকেই শ্যুট করবে এবং ওনাকে দিয়েই করব। এবং আমি যদি করি, আমি অবশ্যই মানে ওনার কথার ভঙ্গি, অনেক কিছু যেন ওনার সাথে মিলে। হয়তো ওই ইয়াং এজে হয়তো বা কোনো মিল খুঁজে পেয়েছে, কোনো ভালো লেগেছে। উনি বারবার করে এই কথাটা, মৃত্যুর আগেও কিন্তু উনি বলেছেন এই কথাটা। তো আমার দুর্ভাগ্য সেটা আমার হলো না। ম্যাডামকেও হারিয়েছি, পরিচালককেও হারিয়েছি। যাই হোক, তবে এটা ঠিক, আমি কিন্তু, আর ম্যাডাম ভালোবাসতেন খুব। ম্যাডাম কোনো অনুষ্ঠানে, অনেক বিয়ে বাড়িতে দেখা হচ্ছে 2-1 জায়গায়, বা কোনো অনুষ্ঠানে দেখা হলে কিন্তু উনি ডেকে পাঠাতেন, উনি কথা বলতেন। আর 2 নম্বর কথা হলো যে
আমি কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল এর আগে, আমি কিন্তু 1000 বছর ধরে ছবিটি অনুদানে, বিএনপি সময়কালে অনুদানের ছবিটি আমি তৈরি করেছিলাম এবং বিভিন্ন জায়গায় ছবিটা এত প্রশংসিত হয়েছে, এটা হয়তো আপনারাও জানেন, যে দেশে বিদেশে, এবং আমি দেশের বাইরে এটা পুরস্কার পেয়েছি, আজীবন সম্মাননা পেয়েছি আমেরিকায় ওয়াইওতে। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওই সময় আমি সব জায়গায় ম্যাডামের কাছ থেকে আমি পুরস্কারও নিয়েছি এবং ওই ছবিটা আমি করার পরে এত মানে আমি সুনাম অর্জন করেছি, জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছি, দেশের বাইরে, দেশে, লোক মুখে সব। কিন্তু যাই হোক, ম্যাডামের সাথে এরপরে আর দেখা হলো না। আর আমি কিন্তু জিয়াউর রহমান স্বর্ণপদকও পেয়েছিলাম আমার সময়ে, মানে পরবর্তীকালে শেষের দিকে। তো এই হলো আমার, কি বলতে গেলে তো অনেক কিছু আবেগে আমি আপ্লুত হয়ে যাই। আসলে কথা বলতে গেলে গলা, অনেক ভালোবাসার মানুষগুলো যখন হারিয়ে যায়, যখন থাকে না, তখন বলতে গেলে মানে বলতে পারি না অনেক কিছু। আমি যদি বলতে চাই যে অভিনয় তো অনেক বছর করছেন না, মিস করেন অভিনয় করা? হ্যাঁ, অবশ্যই, কারণ আমি একজন শিল্পী। আমার শিরায়, উপশিরায়, আমার ধমনীতে, আমার সব জায়গায় শিল্পী সত্তা, সব জায়গায় শিল্পী। একজন শিল্পী, শিল্পী তো অভিনয় না করতে পারে, শিল্পী মিস করবে, এটা তো মিস করি, সাংঘাতিকভাবে মিস করি, কিন্তু উপায় নাই ভাই। কেন? এখন তো আর ওই ধরনের চরিত্র আসে না, ওই ধরনের চরিত্র তৈরি হবে না, ওই ধরনের গল্প হবে না, ওই পরিবেশ নাই, চলচ্চিত্র তো শেষ। মানে সত্যি কথা যেটা, চলচ্চিত্রের আর কোনো ইয়ে না। এখন কি হয়, এফডিসি খাকা করতেছে, কোনো কিছুই নাই। যাই হোক, এগুলো দুঃখ বলে, দুঃখের কথা বলে আপনাকে আর আমার দর্শকদেরকে আমি দুঃখী করতে চাই না, দুঃখ দিতে চাই না। আমি বলবো আমি যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে। এত সুন্দর একটা সময় কাটলো আর এত কিছু জানতে পারলাম, মানে এত, আমি বলবো যে অভিজ্ঞতার ভান্ডার থেকে একটু আমরা নিতে পারলাম, এই জন্য খুবই কৃতজ্ঞতা। সর্বশেষ আপনার দর্শকদেরকে কি বলবেন আপনি? দর্শকদেরকে কি বলবো, দর্শকদেরকে তো আমার দর্শকদের জন্যই আজ আমি এখানে এসেছি। আমি সুচন্দা, দর্শকদের ভালোবাসা, তারা যদি আমাকে ভালো না বাসতো, দর্শকরা যদি না হতো, তাহলে আমি তো আর সুচন্দা হতে পারতাম না। সেজন্য আমি তাদের কাছে মানে কৃতজ্ঞ। আমার তাদের প্রতি অনেক ভালোবাসা, শ্রদ্ধা। এখন আমার সেই সব দর্শক অনেক কমে গেছে, কারণ তারা তো সবাই বেঁচে নেই। কিন্তু যারা বেঁচে আছেন, তাদের হৃদয়ের মাঝে যে আমি কিভাবে আছি, আমি এটা কি বলবো। আমি লাস্ট 2 বছর 3 বছর আগে আমেরিকায় গেছিলাম একটা পার্টিতে। এক বয়স্ক মহিলা এসে আমাকে দেখে আমার গালে হাত দিয়ে, আমার গায়ে হাত দিয়ে আদর করছে আর বলছে, মা আমি আর ছবি দেখি না, যেদিন শেষ ছবি তোমার দেখেছি তারপর থেকে আজ অবধি আমি আর ছবি দেখি নাই। তো এর থেকে আর বড় পাওয়া কি? এটাই বলবো যে দর্শকদের জন্য আমি আজকে কথা বলছি। আমি আজকে এখানে আমি যা কিছু আমার জীবনের অর্জন, চলচ্চিত্র জীবনে আমার জীবনের যা অর্জন করেছি, সবই আপনাদের জন্য, সবই আপনাদের জন্য পেয়েছি। আমি চিরকৃতজ্ঞ। এবং আমি সবচেয়ে আর একটা কথা বলতে চাই যে দেখেন, আমি যে বইটি লিখেছি, আমি চলচ্চিত্রে প্রতিটি মানুষকে, প্রোডাকশন বয় থেকে শুরু করে সিনেমা হল মালিক, প্রযোজক, পরিচালক, শিল্পী, প্রোডাকশন বয় থেকে শুরু করে সবার নামে আমি বইটা উৎসর্গ করেছি। আমি করতে পারতাম আমার ফ্যামিলির কারো নিয়ে, ছেলে মেয়ে, নাতি নাতনি যাদের, কিন্তু আমি যেখানে আমার জীবনের সবচেয়ে সুন্দর টাইমটা পাস করেছি চলচ্চিত্রে, এবং যাদের সাথে আমি কাজ করেছি তাদেরকে তো আমি ভুলতে পারি না। আমি মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না। এবং একজন শিল্পী, আমি সেই দিনই ভুলবো যেদিন আমার শেষ নিদ্রা, মানে শেষ ঘুম যেদিন হবে, সেদিন হয়তো আমি সবই ভুলে যাবো অটোমেটিক্যালি, আর আমি বলতে পারবো না। এই হচ্ছে আমার কথা।